হাউ ডে ইউ, তোমার এত বড় সাহস? হ্যাঁ, তোমাকে কে অধিকার দেয় বলো তো যে তুমি আমারই অফিসে দাঁড়িয়ে আমাকেই এতগুলো উল্টোপাল্টা কথা তুমি শোনালে? তোমাকে এখানে আনাই আমার ভুল হয়েছে, সবচেয়ে বড় ভুল হয়েছে। এবার চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও, রাইট নাও, গেট আউট। নীল আদ্রিতার এই কথার কোনো উত্তর দিল না। নীল জানতো যে ও যতই কথা বাড়াবে আদ্রিতা ততই বেশি রেগে যাবে। আদ্রিতা যেন তেন ভাবে নিজের রাগ চেপে ব্যাপারটা ওখানেই শেষ করার চেষ্টা করলো, কিন্তু ও তো জানতো না যে ব্যাপারটা তখন সবে শুরু হয়েছে। কি হলো, শুনতে পাচ্ছিস না? কালা নাকি? আমারই সামনে দাঁড়িয়ে আমার কেনা গিফট নিয়ে তুই মজা করলি? কত বড় সাহস রে তোর! নিজেকে তো বিক্রি করে দিলে ওরকম একটা ডায়মন্ড নেকলেস তুই কিনতে পারবি না। তোর এই গরিবের পারফিউম, সস্তা শার্ট, পায়েটা ফাটা চপ্পল নিয়ে নিজেকে বড় হিরো মনে করছিস? তোর নিজের কত দাম সেটা তোর নিজের জানা উচিত। জিরো, বিগ জিরো। সালা খরচা মাই চল। নীল তখনও ঝামেলা করার মেজাজ ছিল না, কিন্তু যখন কেউ অন্যের নীরবতা সুযোগ নিতে শুরু করে তখন কথা বলাটা প্রয়োজন। নীল আঙুল তুলে পেছনের দিকে ইশারা করে। প্রথম কথা, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, ও আমার স্ত্রী। তাই আমার স্ত্রীকে তোমার নেকলেস দেওয়ার কোনো অধিকার নেই। ওকে যদি নেকলেস দিতে হয় তাহলে আমি দেব। তাই এসব ফ্রডগিরি বন্ধ করো। আর দ্বিতীয় কথা, যার পকেটে পয়সা নেই ঝনঝন আওয়াজ করা তার মানায় না। নীল বিজনকে তার সোয়াগ দেখিয়ে বেরিয়ে গেল। আদ্রিতার রাগে গজগজ করছিল। ওর জ্বলন্ত চোখের সামনে শুধু নীলের মুখটা ভেসে উঠছিল। ও যতই নীলের কথা ভাবছিল ততই ওর রাগ বেড়ে যাচ্ছিল। গত কয়েক মাস ধরে আদ্রিতার কোম্পানির অবস্থা একেবারেই ভালো ছিল না। আদ্রিতা তা সামলানোর আপ্রাণ চেষ্টা করছিল। কি যে করবেও সেইটাই বুঝে উঠতে পারছিল না। তারপর বিজনের সাথে ওর দেখা হলো, আর তখনই বিজনের সাথে ওর বন্ধুত্ব হলো। বিজন একটা খুব বড় পরিবারের সদস্য। আজ বিজন শুধুমাত্র আদ্রিতার কোম্পানির একজন বিজনেস পার্টনারই নয়, সাথে বড় ইনভেস্টরও। আর শুধুমাত্র বিজনের কারণেই আদ্রিতার কোম্পানি এখনো চলছে। এই কোম্পানির সমস্ত লস বিজনই বহন করে এবং আদ্রিতারও ওকে তাই খুব প্রয়োজন। বিজনের সাথে বন্ধুত্ব করা আদ্রিতার পক্ষে সহজ কাজ ছিল না। অনেক কাঠখড় পুড়িয়ে আদ্রিতা ওর কাছাকাছি এসেছিল। সবকিছু ঠিকঠাকই চলছিল, সবকিছুই আদ্রিতার প্ল্যান অনুযায়ী হচ্ছিল, কিন্তু নীল আজ এসে সবকিছু নষ্ট করে দিল। জাস্ট কি দরকার ছিল বুঝতে পারছি না। কি দরকার ছিল নীলের বিজনকে এতগুলো কথা শোনানোর? এবার বিজন আমাকে টাকা দেবে কিনা সেটাও জানি না, আমার কোম্পানিতে ইনভেস্ট করতে চাইবে কিনা সেটাও বুঝতে পারছি না। কি করব? এখন আদ্রিতা ওকে কিভাবে বোঝাবে? ভুল করে যদি বিজন ওর টাকা ফেরত চায় তবে আদ্রিতার কোম্পানি সেন কর্পোরেশন খুব বড় সমস্যায় পড়ে যাবে। তারপর কি হবে? সেন পরিবারের দেখভাল কে করবে? এইসব ভাবতে ভাবতে আদ্রিতা নিজের উপরেও রেগে গেল। আসলে দোষটা ওর নিজেরই। আদ্রিতা কেন নীলকে ওদের মাঝে আনতে গেল? নীলকে অফিসে নিয়ে আসারই বা কি দরকার ছিল? আর যদি সে নীলকে সাথে করে না আনতো তাহলে বিজন এখন ওর সাথেই বসে থাকতো। প্যামেলা, আমি মিটিংয়ে বেরোবো, আমার চেঞ্জটা একটু নিয়ে এসো প্লিজ। থ্যাংক ইউ। আর অন্যদিকে সেন কর্পোরেশনের অফিস থেকে বেরিয়ে নীলের খুব ফুরফুরে লাগছিল।
তখনই হঠাৎ ওর ফোনটা বেজে উঠল। ফোনটা ছিল মিস্টার রায় চৌধুরীর। তিনি ছিলেন শহরের সব থেকে বড় বিজনেসম্যান। হ্যাঁ মিস্টার রায়চৌধুরী, আমি আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম। আমি একজন বিশেষ লোকের সাথে তোমার একটা মিটিং ফিক্স করেছি। ওর অ্যাড্রেস আমি তোমাকে টেক্সট করে দিয়েছি। আমি চাই তুমি ওই লোকটার সাথে মিট করো। ঠিক আছে, আমি যে কোনো কারোর সাথে দেখা করতে পারি, কিন্তু তার জন্য আপনাকে আমার দুটো শর্ত মানতে হবে। প্রথমটা, আমার জন্য একটা রেয়ার হীরের নেকলেস আপনাকে জোগাড় করে আনতে হবে। আর দ্বিতীয়টা, আমি আপনাকে টেক্সট করছি, এটাও কিন্তু একই রকম জরুরি। এই দুটো কাজ আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলতে হবে আমার জন্য, ঠিক আছে? তোমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়েছি, কিছু জামা কাপড় কেন, যাতে তুমি ভদ্র সমাজে আসার যোগ্য হও আর তোমাকে আমি স্বামীর পরিচয় দিতে লজ্জা না পাই। তোমার কারণে আমার পরিবার লজ্জা পাবে, আমি সেটা চাই না। যখনই দেখি তখনই তুমি ভিখিরির মতো ছেঁড়া ফাটা জামা কাপড় পরে থাকো। আসলে আদ্রিতার বাড়িতে আজ ফ্যামিলি ডিনার পার্টি ছিল, আর শেষবার নীলের জন্য ওকে অনেক ঝামেলা পোহাতে হয়েছিল। মেসেজ পড়ে নীল ফোনটা নিজের পকেটে রেখে রাস্তার ধারে গিয়ে একটা ট্যাক্সি থামানোর জন্য হাত বাড়িয়ে দিল। নীল ট্যাক্সি ধরে গোল্ডেন সিটি অ্যাভিনিউর দিকে বেরিয়ে পড়ল। গোল্ডেন সিটি অ্যাভিনিউ শুধু কলকাতারই নয়, এটা ছিল সারা পশ্চিমবঙ্গের সবচেয়ে বিলাসবহুল সোসাইটিগুলোর মধ্যে একটা। আসলে এই সেই জায়গা যেখানে মিস্টার রায়চৌধুরী আজ তার জন্য গোপন মিটিং ফিক্স করেছিলেন। কিন্তু নীল কার সাথে দেখা করতে যাচ্ছে এ সম্পর্কে ওর কোনো ধারণাই ছিল না। যখন নীল সেখানে পৌঁছলো, পুলভিলার বাগানে বসে থাকা লোকটিকে দেখে রাগে নীলের রক্ত ফুটতে শুরু করলো। নীল ওখানে না দাঁড়িয়ে বেরিয়ে গেল। তখনই হঠাৎ একটা মেসেজ এলো। আসলে আজ আদ্রিতার ফ্যামিলি গ্যাদারিং এ যাওয়ার আগে নীলকে ওর হাই স্কুলের রিইউনিয়নেও যেতে হতো। গ্র্যাজুয়েশনের পর এত বছরে এই প্রথম নীল তার কোন কলেজ বা স্কুলের রিইউনিয়নে যাচ্ছে। এতগুলো বছরে নীল তার কোনো বন্ধুর সাথেই দেখা করেনি। নীলের তার পুরনো সহপাঠীদের কথা মনে পড়তে লাগলো, যাদের সাথে ও স্কুলে মজা করত। আজ আবার ওদের সকলের সাথে নীলের দেখা হবে। আর এই সব কিছু ভেবেই নীল এক্সাইটেড হয়ে যাচ্ছিল। আসলে সোহিনীকে নীল তার স্কুল টাইমে পছন্দ করত।